রাতের বেলা মদের দোকানে বসে কয়েকজন লোক মদ খাচ্ছিল। এরপরে হঠাৎ করেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। আর তখনই তারা দেখতে পায় সেখানে একটি লাশ ফাঁসিতে ঝুলছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এই দোকানে কেন লোকটা ফাঁসি দিল। তখনই একজন বলে ওঠে, হয়তোবা লোকটা ফাঁসি দেয়নি, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ এসে তদন্ত করতে শুরু করে। পুরো মুভিতেই বোঝাই যায় না যে লোকটাকে কিভাবে খুন করা হয়েছিল আর কেই বা খুন করেছিল। কিন্তু এরপরেই যখন একের পর এক পর্দা সরতে থাকে, জাস্ট অসাধারণ। তো পুরো মুভিটি দেখার অনুরোধ রইল। তো আজ এমনই মার্ডার আর টুইস্টে ভরা অসাধারণ একটি মালায়ালাম মার্ডার মিস্ট্রি মুভি প্রবীণ কাদু সাপ্পু এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2025 সালে রিলিজ হয়েছিল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রাতের বেলা মদের দোকানে একজন লোককে ফাঁসিতে ঝুলতে দেখা যায়। সিন কাট হয়ে যায়। পরদিন সকালবেলা থানার সামনে কয়েকজন লোক প্রোটেস্ট করছিল, কারণ সেই থানার সিআই একজন গৃহবধূর উপরে হামলা করেছিল। সেই লোকগুলো সিআইয়ের পদত্যাগ চায়। ঠিক ওই সময়টাতে থানায় চলে আসে পুলিশ অফিসার সন্তোষ। অন্যদিকে থানায় দেখা যায় কয়েকজন লোককে বসিয়ে রাখা হয়েছিল। আসলে এরাই হচ্ছে সন্দেহভাজন সেই মদের দোকানের খুনের জন্য। সন্তোষ সেখানে চলে আসে আর একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে সিআই কোথায়। সে ওপরে যেতে থাকে। অন্যদিকে সেই সিআইকে দেখানো হয় সে প্রচণ্ড টর্চার করছে, সে দোষ করেছে কিনা সেটা জানার জন্য। এটা দেখার পর সন্তোষ মনে মনে বলতে থাকে, এরা এখনো এমন এই পুরনো টেকটিক্স ব্যবহার করে কেস সমাধান করার জন্য। হাস্যকর। সিআই তার কাজ শেষ করার পরে সন্তোষের সাথে কথা বলে আর বলে, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, যাই হোক এখানে কাজে লেগে পড়ো। সন্তোষ বলে, হ্যাঁ স্যার, আমি টেকনিক্যালি আর সায়েন্টিফিকলি ইনভেস্টিগেশন করে কেস সমাধান করি। সিআই বলে, ওসব বাদ দাও, তুমি ভেবো না তোমার ভাগ্য ভালো দেখে তুমি সব কেস এমনিতেই ইনভেস্টিগেশন করে সলভ করে ফেলতে পারবে। এ থেকে বোঝাই যাচ্ছিল সেই সিআই সন্তোষকে অতটা ভালো চোখে দেখত না। সন্তোষ তখন বলে, স্যার, আমি এই পর্যন্ত 15টা কেস সমাধান করেছি, যার মধ্যে 6টা মার্ডার কেস ছিল। আর সবথেকে সহজ কেসগুলো আমি 10 মিনিটের মধ্যেও সলভ করেছি। আর যেগুলো একটু পেঁচানো ছিল সেগুলো সর্বোচ্চ 10 দিন সময় লেগেছে। আর এই সব কিছুই আমি সায়েন্টিফিকলি ইনভেস্টিগেশন করেই করেছি। সিআই বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কথা, এখন কাজে লেগে পড়ো। মদের দোকানের মার্ডার কেসটার সমাধান করো তাড়াতাড়ি। মদের দোকানের কথা শুনতেই সন্তোষ বলে, স্যার, মদের দোকানের কেসটা আমি নিতে পারবো না। সিআই বলে, কেন? সন্তোষ বলে, স্যার, ছোটবেলায় আমার বাবা মদ খেয়ে আমার মাকে টর্চার করত। এরপরে একদিন আমার মা টর্চার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। আর সেই থেকে মদকে আমি ঘৃণা করি। এছাড়া মদের ঘ্রাণ শুনলেই আমার বমি পায়। তাই স্যার, এই কেসটা আমি নিতে পারবো না। সিআই বলে, সিনেমার হিরোদের মতো কথা বলা বাদ দাও, তুমি একজন পুলিশ অফিসার, তোমাকে সব কেসই সমাধান করতে হবে। তাই কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ো। নিচে আসতে আসতে সিআই বলে, আজকে আমি একটু ব্যস্ত থাকব, কিছুক্ষণ আগেই একটা চাকু মারার ঘটনা ঘটেছে, আমি সেখানেই যাচ্ছি। আর এই কেসটা আমি তোমার উপরে দিয়ে গেলাম, এটা তাড়াতাড়ি সমাধান করো। আর যেতে যেতে সেই সিআই নিজেই বলতে থাকে, আজকালকার বাচ্চারা যারা এখনো ডাইপার পরে তারাই এসআই হয়ে যায়, কি একটা অবস্থা। সন্তোষ বুঝতে পারে সিআই কথাগুলো তাকে মিন করেই বলেছে, কিন্তু কি আর করার, হায়ার অফিসার, তাই সে মুখ বুজে থাকে। সিআই সেখান থেকে চলে যায়। এদিকে থানায় দেখা যায় সুনীল নামের একজন লোককে পুলিশরা জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু সেই লোকটা একটু অন্যভাবে উত্তর দেওয়ায় সেখানকার পুলিশরা রেগে যায়। ঠিক তখনই সেখানে সন্তোষ চলে আসে। সন্তোষ সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর সন্তোষ সুনীলকে প্রথম দেখায় বুঝে ফেলে সে একজন মিলিটারি ছিল। সুনীল বলে, হ্যাঁ, এক্স মিলিটারি, আর এখন আমি রিয়েল এস্টেটের বিজনেস করি। সন্তোষের মধ্যে খুব ভালো একটা ট্যালেন্ট ছিল, সেটা হচ্ছে সন্তোষ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এবং পোশাক আশাক দেখে তাদের অনেক কিছুই বুঝে ফেলতে পারত। আর এই ট্যালেন্টের কারণেই সে খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলতে পারে। সন্তোষ এরপরে সুনীলকে জিজ্ঞেস করে, সেই মদের দোকানে তুমি প্রথম কি দেখেছিলে? সুনীল বলে, সেখানে দুইজন বৃদ্ধ লোক মদ খেয়ে মাতাল হয়ে তুচ্ছ একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। একটা সময় তারা মারামারিও করে। বাকিরা তাদের বলে, তোমরা পাশে যেয়ে মারামারি করো, আমাদের মদ খেতে দাও। আর এই জন্য তারা মারামারি করতে করতে পাশের একটা রুমে চলে আসে, সেই মদের দোকানেই। তখনই হঠাৎ করেই তাদের চোখ পড়ে ওপরে, আর যেটা দেখার পরে তারা চিৎকার করে ওঠে এবং সবাইকে সেখানে আসতে বলে। সবাই সেখানে আসার পরেই দেখতে পায় সেখানে ফাঁসিতে একটা বডি ঝুলছিল। এরপরেই সন্তোষ কুটাপ্পা নামের আরও একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। সন্তোষ বলে, তোমার নাম কুটাপ্পা, তোমার বয়স 25 বছর, তুমি এখন একজন ড্রাইভার, নেশার সাথে সাথে মদও খাও।
এছাড়া কয়েকজনের উপরে হামলা করার জন্য তোমার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। এছাড়া তোমার হাতে যে তুমি ব্যান্ডেজটা পরেছ, কাভারটা, সেটা খুব ময়লা। তার মানে সেটার নিচে নিশ্চয়ই তোমার হাতে আঘাত পেয়েছ, আর সেটা লুকানোর জন্যই তুমি এটা পরেছ। এছাড়া তোমার মুখের ভিতরে যে ট্যালকম পাউডারটা মেখেছ, সেটাও সেই আঘাতটা দূর করার জন্য। তো সেই রাতে ঝগড়াটা কিভাবে শুরু হয়েছিল আমাকে খুলে বলো। তখনই কুটাপ্পা বলে, সেখানে যে লোকটা মারা গিয়েছিল তার নাম বাবু, আর বাবুকে সুনীল মশাই নিচে নামায়। আর সেখানে দেখা যাচ্ছিল সবাই বাবুকে পরীক্ষা করছিল, কিন্তু বাবু যে বেঁচে আছে এটার কোনো সারশব্দই কেউ পাচ্ছিল না। তারা ভাবতে থাকে বাবু এখানে কেন সুইসাইড করলো। এরপরে দেখা যায় সন্তোষ সেলন নামের একজন লোককে জিজ্ঞাসাবাদ করছে। সেও সেদিন মদের দোকানে ছিল। তার নাম জিজ্ঞেস করা হয়। লোকটা বলে সেলন। আসলে তার নাম রামাকৃষ্ণা, কিন্তু সে 15 বছর ধরে সেলন ফ্যাক্টরিতে চাকরি করেছে। সন্তোষ বলে, তার মানে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছ, আর এই জন্যই তারা তোমাকে তাড়িয়ে দিয়েছে। রামকৃষ্ণ বলে, না, আমি সেখান থেকে চলে এসেছি, আর 15 বছর যেহেতু সেখান থেকে কাজ করেছিলাম, তাই সবাই আমাকে সেলনি বলে। সেখানকার একজন পুলিশ রামকৃষ্ণকে জিজ্ঞেস করে, বাবু কেমন লোক ছিল। রামকৃষ্ণ বলে, ও একটা স্কাউন্ডেল ছিল, যদিও ভালো লোক ছিল। তার কোনো বাচ্চা কাচ্চা বা স্ত্রী ছিল না। পুলিশ অফিসাররা জিজ্ঞেস করে, কেন? তখন রামকৃষ্ণ বলে, আসলে সে এইসব বিষয়ে তেমন কোনো আগ্রহী ছিল না, কিন্তু তার স্ত্রী না থাকলেও তার 3-4টা ছেলে মেয়ে ছিল। এটা শুনে সন্তোষ একটু অবাক হয়। তখন রামকৃষ্ণ বলে, সেটা আপনি ড্রয়ার খুললেই বুঝতে পারবেন। তখনই দেখানো হয় সন্তোষ সেই ক্রাইম সিনে যেয়ে বাবুর ড্রয়ারটা খুলেছিল, যেখানে 3টা গান পাওয়া গেছে। এই জন্য সন্তোষ বলে, আমি দেখেছি। আসলে সেই গানগুলোকেই রামকৃষ্ণ বাবুর সন্তান হিসেবে আখ্যা দিয়েছে। এরপরে রামকৃষ্ণ সন্তোষকে আরও বলে, সেখানে যখন বাবুর লাশটা সবাই দেখছিল, তখন সুনীল বলতে থাকে, আসলে বাবু সুইসাইড করেনি, ও সুইসাইড করতেই পারে না, আমি ওকে পার্সোনালি চিনি, তার মানে ওকে খুন করা হয়েছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা একে অপরের দিকে তাকাতে থাকে, কারণ এই মদের দোকানে তারা ছাড়া আর কেউ ছিল না। তারাই সেখানে তাস খেলছিল এবং মদ খাচ্ছিল। তাহলে বাবুকে কে খুন করল? এরপরে সন্তোষ সেই দোকানে মদ খাওয়া আরও একজন লোককে এনে জিজ্ঞাসাবাদ করে, আর বলে, কালকে রাত 11টার পরে মদের দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে তোমরা 11 জন লোক মিলে সেই মদের দোকানে বসেই তাস খেলছিলে আর মদ খাচ্ছিলে, আর তখনই সেই মদের দোকানের মালিক বাবু ফাঁসিতে ঝুলে মারা যায়। তাকে কেউ খুন করেছে। খুনটা কে করেছে? লোকটা বলে, আমি জানি না। সন্তোষ বলে, ঠিক আছে, গতকাল রাতে কি হয়েছে আমাকে খুলে বলো। লোকটা বলতে থাকে, বাবুর লাশ দেখার পরে আমরা সবাই সেই লাশটার নিচে নামাই এবং পরীক্ষা করি। যখন বুঝতে পারি বাবু মারা গেছে, তখন সুনীল বলতে থাকে তাকে খুন করা হয়েছে, আর সে সাথে সাথে পুলিশকে কল করে। এছাড়া বাবু আমাদের সবাইকে বলতে থাকে, এই মদের দোকানে যাওয়া এবং আসার 2টো দরজা রয়েছে, যেটা সামনে আর পেছনের, আর যেগুলো দুটোই বন্ধ, অর্থাৎ বাইরে থেকে কোনো লোক ভেতরে আসেনি। তার মানে খুনি এখনো ভেতরেই রয়েছে। এটা বলার সাথে সাথে সবাই মিলে সেই মদের দোকানটা তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কেউ কোথাও নেই। সুনীল বলে, তার মানে আমাদের এই 11 জনের মধ্যেই কেউ বাবুকে খুন করেছে, আর আমাদের 11 জনের মধ্যে কেউ বাইরেও বের হয়নি, তাই দরজা বন্ধই থাকবে। খুনি আমাদের ভেতরেই কেউ। এটা শুনে আবারও সবাই একে অপরের দিকে তাকায়। সবাই ভাবতে থাকে খুনটা কে করল। এরপরে দেখা যায় রাতের বেলায় সুনীল কল করার একটু পরেই সন্তোষ এবং বাকি পুলিশরা সেখানে চলে এসেছিল, সাথে সিআইও ছিল। সন্তোষ পুরো ক্রাইম সিনটা ভালো করে দেখে। সিআই তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা বাবুর লাশটা হসপিটালে কেন নিয়ে যাওনি? তখন একজন বৃদ্ধ লোক বলে, বাবু তো অলরেডি মারা গেছে। সিআই রেগে গিয়ে বলে, তোমরা কি এমবিবিএস ডক্টর? তোমরা কি করে বুঝলে যে বাবু মারা গেছে? তোমরা তাকে হসপিটালে নিয়ে গেলে সে তো বেঁচেও যেতে পারত। তখন অনেকেই বলে, স্যার, আমরা তখন মদ খেয়েছিলাম, তখন গাড়ি চালালে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এদিকে বাবুর লাশটা সন্তোষ ভালো করে দেখার পরে সিআইকে বলে, এটা একটা মার্ডার। সিআই বলে, ও, আগেই তুমি ডিসাইড করে ফেলেছ? সন্তোষ বলে, বলার কারণ রয়েছে। চেয়ারের ওপরে বাবুর পায়ের কোনো ছাপ ছিল না, তার মানে বাবু দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলেনি। এছাড়া ফাঁসির সময় তাকে স্ট্রাগল করার কোনো ছাপ পাওয়া যায়নি, তার হাতে রশির কোনো ছাপ নেই, তার মানে সে যখন ফাঁসিতে ঝুলছিল তখন সে অজ্ঞান ছিল। অজ্ঞান অবস্থায় কেউ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এছাড়া বাবুর গলার ফাঁসির রশিটা ডান দিকে সরেছিল, তার মানে খুনি বামহাতি। আর বাবুকে খুন করার 4 ঘন্টা আগ পর্যন্ত এই দোকানের ভেতরে বাইরে থেকেও কেউ ঢোকেনি। ঢুকলে তার পায়ের কাদার ছাপ
এখানে পাওয়া যেত, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এছাড়া সব প্রমাণ একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, কারণ দোকানের হলরুমের পুরোটাই ক্লিন করে ফেলা হয়েছে। এছাড়া কোনো টাকা পয়সাও চুরি হয়নি, তার মানে এই কাজটা কোনো চোরের না। এছাড়া সেখানে একটি ডায়েরির 3 থেকে 4টি পেজ ছেঁড়া। এরপরে আরও কিছু বলতে যাবে, তখনই দেখা যায় সন্তোষের বমি চলে আসে, আর সে দৌড়ে বাইরে এসে বমি করে ফেলে। আসলে মদের গন্ধে সে বমি করে দিয়েছিল। এরপরেই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, এজন্য সেই দোকানে কাজ করা কার্নাক সবাইকে বাড়িতে চলে যেতে বলে। সবাই যে যার বাড়িতে চলে যায়, কিন্তু 11 জন লোক সেই দোকানে তখনও বসে মদ খাচ্ছিল আর তাস খেলছিল। তারা বলছিল আজকে তারা এখানেই কিছুটা সময় থাকবে, এই জন্য সেই দোকানের দরজা জানলা বন্ধ করে তারা এই কাজগুলো করছিল। কার্নাক বলে, ঠিক আছে, তোমরা তো গেম শুরু করলে আর কেউ বাইরে যাবে না, তাই কেউ যদি বাইরে যেতে চাও তাহলে এখনই চলে যাও। আর ওই সময়টাতে মদের দোকানের মালিক বাবু সেখানে বসেই মদ খাচ্ছিল আলাদা একটা রুমে বসে। এরপরে যখন তারা বাবুর লাশটা দেখতে পায় এবং সেটা নিচে নামায়, তখন সেই 11 জন লোক নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, আসলে বাবুকে তাহলে কে খুন করলো। তখন সবাই সেই মদের দোকানে কাজ করা কার্নাকের উপরেই সন্দেহ করতে থাকে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই কার্নাকের স্ত্রীকে দেখানো হয়, যার নাম মেরিন্ডা। আর এই মেরিন্ডা প্রত্যেকদিনই এই মদের দোকানের কাছে আসত এবং লুকিয়ে বাবুর সাথে দেখা করত। কিন্তু যখনই এটা কার্নাক দেখতে পেত, সে হাতে নাতে ধরার চেষ্টা করত, কিন্তু সেটা সে পারত না। আর গ্রামের সবাই মনে করত বাবু আর মেরিন্ডার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর এই জন্যই কার্নাক তার স্ত্রীর উপরে সবসময় রেগে থাকত। কার্নাক মেরিন্ডাকে সবসময় বলতো, কেন তুমি খামাখা অন্য লোকের সাথে দেখা করতে যাও। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। মেরিন্ডাকে থানায় ডাকা হয়। সন্তোষ তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সন্তোষ মেরিন্ডাকে দেখার পরেই তার রূপের জাদুতে ফেসে যায়। সে কিছুটা নরম হয়ে যায়, কিন্তু তারপরেও সে মেরিন্ডাকে জিজ্ঞেস করে, তোমার স্বামী কার্নাক কেমন লোক? মেরিন্ডা বলতে থাকে, কার্নাক পঙ্গু, কিন্তু তারপরও আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর দীর্ঘ 5 বছর পরে আমার সন্তান হয়েছিল। কিন্তু সেই সন্তানটা দুনিয়াতে আসার আগেই আমার গর্ভপাত হয়ে যায়, আর ঠিক এর পর থেকেই কার্নাক আমার ওপরে অনেক বেশি সন্দেহ করতে শুরু করে। তখনই মেরিন্ডা একদিনের ঘটনা বলে, যেখানে বাবু একদিন তার সাথে তার বাড়িতে কথা বলতে আসে। অন্যদিকে কার্নাক মদের দোকানে বাবুকে দেখতে না পেয়ে তার সন্দেহ হয়। সে সবাইকে খাবার পরিবেশন করার পরেই তার বাড়ির দিকে আসতে শুরু করে, আর দূর থেকে সে দেখতে পায় তার স্ত্রী মেরিন্ডা এবং বাবু দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। এটা দেখে রেগে যায় কার্নাক, আর সেখানে এসেই মেরিন্ডাকে মারতে চায়, কিন্তু বাবু তাকে বাধা দেয় আর বলে, আমি শুধুমাত্র ওকে ওর কাছ থেকে ধার নেওয়া টাকাগুলো ফেরত দিতে এসেছিলাম। কিন্তু তারপরও কার্নাক কোনো কথা শোনে না, সেখান থেকে রেগে যায়। এদিকে কার্নাকের চিৎকার চেঁচামেচিতে মদের দোকানের সব লোক সেখানে ততক্ষণে চলে এসেছিল। সবাই জিজ্ঞেস করে, কার্নাক তুমি এমন কেন করছো? কিন্তু কার্নাক কার কথা না শুনে সেখান থেকে রেগে চলে যায়। এরপরেই কার্নাককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মেরিন্ডা আর বাবুর অ্যাফেয়ারের সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হয়। কার্নাক বলে, সে বাবুর সাথে শুধু আমার স্ত্রী মেরিন্ডারও নয়, সেই দোকানে কাজ করা কল্যাণী নামের আরও একটি মেয়ের সাথেও তার সম্পর্ক রয়েছে। আর এই কল্যাণী সেই সিলনের স্ত্রী। আর সেলন ওরফে রামাকৃষ্ণও জানে তার স্ত্রী কল্যাণীর সাথে বাবুর একটা রাসলীলা খেলা চলছে। সবকিছু জানার পরেও রামাকৃষ্ণ এমন একটা ভাব ধরে থাকে যেন সে কিছুই জানে না। আসলে এই বাবু খুব খচ্চর টাইপের একটা লোক ছিল, আর তাছাড়া সে প্রচণ্ড শক্তিশালীও ছিল। এরপরেই কার্নাক সেখানে পুলিশদের আগের একটা ঘটনা বলতে শুরু করে। একদিন কয়েকজন লোক বাবুর দোকানে আসে পেন্টিং করার জন্য, কিন্তু সেখানে পেন্টিং করার পরিবর্তে তারা তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়। আর এরপরেই সেই ঝগড়ার মাধ্যমে তারা বাবুর দোকানের অনেক জিনিসপত্রই ভেঙে ফেলে। আর এটা দেখে বাবু প্রচণ্ড রেগে যায়, আর সেখানে সেই লোকগুলোকে বাবু বেধড়ক পিটিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর আমাকে দেখুন, আমি তো বাবুর মতো নই, বাবুর মতো হ্যান্ডসামও নই, আর এত লোকের সাথে ফাইটও করতে পারি না, আমার এত শক্তিও নেই। আমি পঙ্গু মানুষ, শুধুমাত্র সেই হোটেলে কাজ করে একটু খাবার খাই, নিজের আয় রোজগার করি। তাই হয়তো আমার স্ত্রী মেরিন্ডা বাবুকে ভালোবেসে তার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। আমি তো শুধুমাত্র সেই দোকানে ছোটমোটো ম্যাজিক করি, আমি মার্ডার করতে পারি না স্যার। এরপরে মেরিন্ডাকে আবারও থানায় ডাকা হয়, আর সন্তোষ তাকে জিজ্ঞাসাবাদ করে। মেরিন্ডা বলে, আসলে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু শুরু থেকে কার্নাক আমাকে অনেক সন্দেহ করত। গ্রামের মানুষের কথা শুনে সে আমাকে প্রতিদিন মারধর করত।
এমনকি কিছুদিন আগেও আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আর তখনও কার্নাক আমার গায়ে হাত তুলেছিল, আর এই জন্য রাগ করে আমি কল্যাণীর বাড়িতে চলে গিয়েছিলাম। আমি আর কার্নাকের সাথে থাকব না। সন্তোষ মেরিন্ডাকে তার আর বাবুর অ্যাফেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অ্যাফেয়ারের কথা শুনতেই মেরিন্ডা সরাসরি মানা করে দেয় যে তার আর বাবুর মধ্যে কোনো সম্পর্ক নেই। এই সব কিছুই শুধুমাত্র গ্রামবাসীদের রটানো কথা। এরপরে সন্তোষ মাস্টার নামের একজন লোকের সাথে দেখা করে, যেও সেই 11 জনের মধ্যে একজন। সন্তোষ মাস্টারজিকে বলে, সেই রাতে অর্থাৎ বাবু যে রাতে খুন হয় সেই রাতে কার্নাকের আচরণে আপনি কোনো পরিবর্তন দেখেছিলেন কিনা। মাস্টারজি বলে, আমরা যারা সেখানে কার্ড খেলছিলাম তাদের মধ্যে কার্নাকও আমাদের সাথেই ছিল। আর কার্নাক যখনই তাস খেলত সে সবসময় মনোযোগ দিয়ে অনেক ফোকাস করে গেমটা খেলত। আর সেই দিন রাতেও ঠিক একই রকম, সে খুব মনোযোগ দিয়ে আর ফোকাস করে গেমটা খেলছিল। কিন্তু সেই রাতে সে কল্যাণীকে বলছিল, তুমি আজ তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারো। কিন্তু এই কথাটা আমি কার্নাককে দ্বিতীয়বার বলতে শুনিনি, অর্থাৎ এর আগে কখনো কল্যাণীকে এরকম কথা সে বলেনি। সন্তোষ থানায় চলে আসে আর কার্নাককে আবারও জিজ্ঞাসাবাদ করে। সন্তোষ বলে, আমাদের তদন্তে বেরিয়ে এসেছে যে তুমি সেই রশিটা কিনেছিলে, যে রশির মাধ্যমে বাবু খুন হয়েছে। কার্নাক বলতে থাকে, আরে স্যার, সেই দোকানের সবকিছুই তো আমি কিনি। বাবুই হয়তো বলেছিল সেই রশি কেনার জন্য, এই জন্যই আমি কিনে এনেছিলাম। এছাড়া বাবু নেশা করার জন্য বিভিন্ন জিনিসপত্র আমাকে দিয়ে কেনাতো। ঘটনা আবারও সেই রাতে চলে যায়, যেখানে বাবুর লাশ দেখার পরে এবং নামানোর পরে সবাই কার্নাককে সন্দেহ করতে থাকে। আর কার্নাক যখন এই বিষয়টা বুঝতে পেরে যায়, তখন কার্নাক সবাইকে বলে, আরে তোমরা আমাকে কেন সন্দেহ করছো? আমি তো তোমাদের সামনেই সবাইকে মদ আর খাবার দেওয়ার পরে তোমাদের সাথে কার্ড খেলতে বসতে গেলাম, তাহলে আমি কিভাবে বাবুকে খুন করব? এছাড়া বাবুকেও তো আমিই মদ দিয়ে এসেছি। আর গেম খেলার সময় 2 জন লোক বাবুর রুমেও গিয়েছিল। এটা শোনার পরে সবাই বলতে থাকে, আরে কার্নাক তো ঠিকই বলেছে, সে তো আমাদের সাথে বসেই কার্ড খেলছিল, একবারের জন্য চেয়ার ছেড়ে ওঠেনি। সে যদি চেয়ার ছেড়ে নাই ওঠে, বাবুর রুমে নাই যায়, তাহলে বাবুকে খুন করে ফাঁসিতে ঝোলাবে কি করে? এরপরে সন্তোষ সেই দোকানে সেই রাতে যারা কার্ড খেলছিল সবাইকে একে একে ডেকে আলাদাভাবে জিজ্ঞেস করে। সবাই একই কথা বলে, হ্যাঁ, সেই রাতে কার্নাক তাদের সাথেই ছিল এবং একই সাথে বসে তারা দীর্ঘক্ষণ সময় ধরে কার্ড খেলছিল। এরপরে হায়ার অফিসার থানায় চলে আসে। সিআই এবং সন্তোষকে সেই কেসের আপডেট দিতে বলে। এখন সিআই তো এই কেসটা নিয়ে তেমন মাথায় ঘামাচ্ছিল না, সে সন্তোষের উপরে রেখে দিচ্ছিল, আর এই জন্যই সে কিছুই বলতে পারে না। সন্তোষ বলতে থাকে, স্যার, আমার পুরোপুরি সন্দেহ হচ্ছে এই কার্নাক নামের লোকটাকে নিয়ে, কিন্তু এখন আমাদের হাতে কোনো প্রমাণ নেই, প্রমাণ খুঁজতে হবে। আরও কয়েকটা দিন সময় দিন, কেসটা আমি সমাধান করে ফেলব। এরপরে ইনভেস্টিগেশনের নাম করে সন্তোষ চলে আসে মেরিন্ডার সাথে দেখা করতে। আসলে এটা একটা বাহানাও ছিল বটে। সেখানে সন্তোষ এসে মেরিন্ডার সাথে গল্প করতে থাকে, লাইন মারতে থাকে তাকে, কিন্তু তারপরে একটা সময় কিছু প্রশ্ন জিজ্ঞেসও করে। আর মেরিন্ডাও হঠাৎ করেই একটা কথা মনে পড়ে যায়। আর তখন সে সন্তোষকে বলে, সেই দিন রাতে আমি যখন এমনিতেই বাইরে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন আমি বাইরে থেকে সে মদের দোকানটাকে দেখতে পেয়েছিলাম। আর দেখি সেই মদের দোকানের সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। তার চেহারা তো আমি অন্ধকারে দেখতে পাইনি, কিন্তু তার মাথায় চুল বেশি ছিল না। সন্তোষ বলে, ও, তুমি আর কি দেখেছ? সেই লোকটার ব্যাপারে আমাকে আরও কিছু বলো। তখনই মেরিন্ডা পল্টি নিয়ে নেয় আর বলে, আপনি কি আমাকে 5,000 টাকা দিতে পারবেন? আমার 5,000 টাকার খুবই দরকার। সন্তোষও বুঝে যায় মেরিন্ডা ঝোপ বুঝে কোপ মেরেছে। সন্তোষ মেরিন্ডাকে বলে, আরে, একটা ইনফরমেশন দেওয়ার জন্য 5,000 টাকা? থাক, লাগবে না, আমি নিজেই ইনভেস্টিগেশন করে বের করে নেব। মেরিন্ডাও বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সন্তোষ থানায় চলে আসে আর কার্নাকের সাথে আবারও কথা বলতে থাকে। তাকে একের পর এক প্রশ্ন করে চাপের মুখে ফেলে, যাতে সে সত্যিটা বলে দেয়। কিন্তু কার্নাকের মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। সন্তোষ ভাবতে থাকে কি করে এর কাছ থেকে কথা বের করা যায়, এই জন্য সে আবারও প্রশ্ন করতে থাকে। তখনই একটা সময় কার্নাক একটা সত্যি বলে দেয়। কিছুদিন আগে জয় নামের একটা লোকের ডেড বডি একটা কুয়ায় পাওয়া গিয়েছিল। আর সত্যি বলতে সেই জয়কে খুন করেছে এই বাবু। আমার মনে হয় সেই জয়ের মার্ডারের সাথে আর বাবুর মার্ডারের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। সন্তোষ জিজ্ঞেস করে, বাবু জয়কে কেন খুন করেছিল? তাদের মধ্যে কি শত্রুতা ছিল? তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? তখন কার্নাক বলতে থাকে, আসলে এই মদের দোকানটাই ছিল সব ঝামেলার মূল। বাবু আর জয়ের মধ্যে ঝগড়ার কারণটাও ছিল
এই মদের দোকান। বাবু তার পলিটিক্যাল ক্ষমতা খাটিয়ে এই মদের দোকানটাকে নিজের করে নেয়, আর এর জন্য জয় তার উপরে অনেক ক্ষুব্ধ ছিল। জয় কিছুদিন আগেই তার লোকবল নিয়ে হাজির হয়েছিল মদের দোকানে, আর সেখানে বাবুর মধ্যে আর জয়ের সেই লোকগুলোর মধ্যে অনেক ধস্তাধস্তি মারামারি হয়। আর এর কয়েকদিন পরেই জয়ের লাশটা সেই কুয়াতে পাওয়া যায়। কার্নাক সন্তোষকে আরও বলে, আপনার হায়ার অফিসারও সেই বাবুকে ভালো করেই জানত, আর এই জন্য সেই কেসে সে বাবুকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ করেনি। সবকিছু শোনার পরে আর ভাবার পরে সন্তোষ আরও একটা ডিসিশন নেয়, আর সে ভাবতে থাকে যে এই কেসে হয়তোবা বাবুকে সুনীল খুন করেছে। আর এরও কিছু কারণ আছে, কারণ সুনীল এক্স মিলিটারি অফিসার, আর এখন সে রিয়েল এস্টেটের বিজনেস করে। এছাড়া সেই ক্রাইম সিনে সে দেখেছিল বাবুর ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া ছিল। হয়তোবা সেই পাতাগুলোর মধ্যে রিয়েল এস্টেট বিজনেসের কিছু লেখা ছিল, গোপন কিছু, যেটা সুনীল ছিঁড়ে নিয়ে গেছে বাবুকে খুন করার পরে। হয়তোবা রিয়েল এস্টেট বিজনেস করার সময় বাবু সুনীলকে তার কমিশন দেয়নি। এরকম আরও অনেক কারণ থাকতে পারে। এছাড়া সুনীল যেহেতু একজন এক্স মিলিটারি অফিসার, তাই তার শারীরিক শক্তিও সবার থেকে আলাদা, একটু বেশি, আর এই জন্যই হয়তোবা সে বাবুর অবচেতন লাশটা ফাঁসিতে অনায়াসে ঝুলিয়ে দিতে পেরেছে। আর যদি এমনটা নাও হয়, হয়তোবা সুনীল তার কোনো লোককে পেছনের দরজা দিয়ে সেই দোকানের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর সে নিজে বসে সবার সাথে কার্ড খেলেছে যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে, আর ওই ফাঁকে বাবুকে সুনীলের সেই লোকগুলো মেরে ফেলেছে। আর এরপরে ডেড বডি দেখে যখন সবাই চমকে গিয়েছিল এবং পুরো দোকান সার্চ করার জন্য যখন পেছনের দরজা খোলা হয়েছিল, তখন হয়তোবা সুনীলের লোক পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর এভাবেই সন্তোষ একের পর এক অনুমান করতে থাকে যে বাবুকে সুনীল কিভাবে মারতে পারে। কিন্তু সন্তোষের কাছে তো সুনীলের বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না, তাহলে সে প্রমাণটা করবে কি করে? এরপরে তার হায়ার অফিসার আবারও চলে আসে তার কাছে এবং জিজ্ঞেস করে, প্রথমে এই কেসের মধ্যে তুমি কার্নাককে সন্দেহ করেছিলে, আর এখন সুনীলকে। সেই সিআইও রেগে যায় আর সন্তোষকে বলে, তোমার হাতে মাত্র 3 দিন সময় বাকি আছে। যদি এই 3 দিনের মধ্যে তুমি কেসটা সলভ করতে না পারো, তাহলে আমি অন্য টিমকে এই কেসটা দিয়ে দেব। সন্তোষ প্রেশারের মধ্যে পড়ে যায়। কোনো পথ খোলা না পেয়ে সে আবারও মেরিন্ডার কাছে চলে আসে, আর মেরিন্ডাকে সে রিকোয়েস্ট করে যে সেই দিন রাতে সে আর কি দেখেছিল। তখন মেরিন্ডা বলতে থাকে, সেই দিন রাতে আমি দেখেছিলাম যে মদের দোকানের পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই অন্য একজন লোক বাইক দিয়ে আসে, আর তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। যেহেতু অন্ধকার, তাই আমি কারোরই মুখ দেখতে পারিনি। এছাড়া সেই লোকটা অনেক লম্বা চড়া ছিল। সবকিছু বলার পরে মেরিন্ডা সন্তোষকে বলে, আমি ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা চাইনি। আসলে আমি টাকাটা চেয়েছিলাম ঘরের ভাড়া দেওয়ার জন্য, পরে আমি আপনাকে ফেরত দিয়ে দিতাম। সন্তোষ নিজের ভুলটা বুঝতে পারে আর মেরিন্ডার কাছে ক্ষমা চায়। এদিকে কার্নাক সুনীলের কাছে আসে এবং তাকে এক রাতের ঘটনা বলতে থাকে, যে রাতের বেলায় সে দোকান থেকে বাড়ি ফিরছিল, আর যাওয়ার সময় তার চোখ পড়ে কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়েছিল। সে কুয়াতে কিছু একটা ফেলার চেষ্টা করছিল। কার্নাক কাছে যেতেই দেখতে পায় সেই বাবু জয়কে সেই কুয়ার ভেতরে মেরে ফেলে দিচ্ছে। বাবু আমাকে দেখে ফেলেছিল আর আমার কাছে চলে এসেছিল। এরপরে আমাকে হুমকি দিতে থাকে, আমি যদি এই কথাটা কাউকে বলি, সে আমাকেও মেরে এই একই কুয়ার ভেতরে ফেলে দেবে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সবকিছু শোনার পরে সুনীল বলে, তুমি এই কথা এতদিন আমাকে কেন বলনি? কার্নাক বলতে থাকে, আসলে আমি বলতে চেয়েছিলাম। এরপরে একদিনের ঘটনা দেখানো হয়, যেখানে সুনীলকে সেই দোকানের পেছনে ডেকেছিল কার্নাক সেই দিনের ঘটনা বলার জন্য। কিন্তু তখনই কার্নাক দেখতে পায় জানালা দিয়ে বাবু তাদের দেখছে, আর বাবুকে দেখার সাথে সাথেই কার্নাক ভয় পেয়ে কথার বিষয়টা ঘুরিয়ে ফেলে। কার্নাক সুনীলকে বলছিল যে হ্যাঁ, আমি তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু বাবুর ভয়ে আমি আর তোমাকে বলতে পারিনি। সেখানে কার্নাক সুনীলকে আরও একটা অবাক করা তথ্য দেয়, যেটা এই মুভির অন্যতম একটা টুইস্ট। সেখানে বলা হয় যে বাবু জয়কে খুন করেছিল, আর সেই জয়ের ছেলেই এই কেসটা এখন ইনভেস্টিগেশন করছে, অর্থাৎ বাবুর মার্ডার কেস। আর এর মানে হচ্ছে সেই জয়ের ছেলে হচ্ছে সন্তোষ, যে এই কেসটা এখন ইনভেস্টিগেশন করছে। এটা শুনে সুনীল অবাক হয়ে যায়। কার্নাক বলে, আমার মনে হয় যেহেতু সন্তোষ জানতে পেরে গিয়েছিল তার বাবা জয়কে বাবুই খুন করেছে, তাই সে গোপনে বাবুকে খুন করে ফেলে, আর এরপরে নিজে এসে এই কেসটা ইনভেস্টিগেশন করছে। আর এটা প্রমাণ করতে হলে আগে সন্তোষের বিরুদ্ধেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে।
তুমি এক কাজ করো, শহরে চলে যাও আর বাবুকে যে ধরনের রশি দিয়ে খুন করা হয়েছে ঠিক একই ধরনের রশি নিয়ে আসো। তারপরে আমরা ভেবে দেখব সন্তোষ বাবুকে কিভাবে খুন করেছিল। এদিকে সন্তোষকে দেখা যায় সে মেরিন্ডার উপরে তো ফিদা ছিলই, এই জন্য সে তার বাড়িতে আবার তার সাথে সময় কাটানোর জন্য চলে আসে। আর এইবার আসার সময় সে মেরিন্ডার জন্য কিছু উপহারও নিয়ে আসে। আর সেই উপহারগুলো পেয়ে মেরিন্ডাও খুব খুশি হয়। তারা সেখানে খুব মিষ্টি মিষ্টি গল্প করতে থাকে। এদিকে কার্নাক আর সুনীল তারা চলে আসে সেই দোকানে, যেখান থেকে সন্তোষের বিরুদ্ধে তারা প্রমাণ জোগাড় করছিল। সেই দোকানের আশপাশটা তারা খুব ভালো করে দেখে। তখনই একটা সময় সুনীল সন্তোষ যে ব্র্যান্ডের সিগারেট খেত সে একই ব্র্যান্ডের সিগারেট অর্ধেক খাওয়া সেখানে পড়ে থাকতে দেখে। আর সেটা দেখার পরেই সুনীল এবং কার্নাকের সন্দেহটা আরও বেড়ে যায়। এদিকে রাতের বেলা হঠাৎ করেই মিরিন্ডা কল করে সন্তোষকে, আর সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমার জানলায় কেউ পাথর দিয়ে ঢিল মারছে, কেউ আমার দরজার সামনে চাকু নিয়ে হয়তোবা দাঁড়িয়ে আছে, আমার দরজা ভাঙার চেষ্টা করছে, আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি আমাকে এসে বাঁচাও। এখানে সন্তোষকেও দেখা যায় তার বাইক নিয়ে সে ছুটে আসে মেরিন্ডার বাড়ির দিকে। আর দেখা যায় সন্তোষ তাড়াহুড়োতে আন্ডারওয়্যার পরেই বের হয়ে গিয়েছিল। আর রাস্তায় ফোনে যাওয়ার সময় সে মেরিন্ডাকে কিভাবে সেখান থেকে বেঁচে বের হতে হবে সেই সব দিক নির্দেশনা দিচ্ছিল। এরপরে সন্তোষ যখন অবশেষে মেরিন্ডার বাড়িতে পৌঁছে যায় ততক্ষণে খুনি সেখান থেকে পালিয়ে গেছে। সেখানে আসার পরে সন্তোষ মিরিন্ডার বাড়ির সামনে থাকা ফ্রুটপিনগুলো ভালো করে দেখে। আর দেখার পরে বুঝতে পারে হয়তোবা মেরিন্ডাকে খুন করার জন্য এখানে সুনীল এসেছিল, কারণ সেই ফ্রুটপিনগুলো অনেক বড় ছিল। আর এত বড় বুটের ছাপ হয়তোবা সুনীলেরই হতে পারে, সেই এই ধরনের বুট ব্যবহার করে। এদিকে সন্তোষ ভাবতে থাকে হয়তোবা যদি সে চলে যাওয়ার পরে মেরিন্ডার ওপরে আবারও হামলা হয়, আর এই জন্যই মেরিন্ডার যাতে কিছু না হয় সন্তোষ মেরিন্ডার বাড়িতেই রাতে থেকে যায়। এদিকে রাতের বেলা আহত অবস্থায় দড়ি এবং চাকু নিয়ে কার্নাক চলে আসে সুনীলের কাছে আর বলতে থাকে, আমি যখন দড়ি আর কাঁচি নিয়ে সেখানে আসছিলাম তখনই একটা স্কুল বাস আমাকে ফলো করছিল, আর একটা সময় আমাকে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চলে যায়। আমি অনেক কষ্টে বেঁচে তোমার কাছে চলে এসেছি। সুনীল বলে, ঠিক আছে চলো এখন দোকানে। তারা দুজনেই দোকানে চলে যায় আর বাইরে থেকে সেই রশিটা ভেতরে দিতে থাকে। এরপরে সুনীল বলতে থাকে, নিশ্চয়ই বাবুকে খুন করার পেছনে দুইজন লোকের হাত রয়েছে। সুনীল বলতে থাকে, হয়তোবা কেউ একজন ভেতর থেকে বাবুর গলায় রশিটা পরিয়ে দিয়েছিল আর বাইরে থেকে একজন সেই রশিটা টানছিল। এদিকে দেখা যায় মেরিন্ডার বাড়ির সামনেই বসে বসে সন্তোষ পাহারা দিচ্ছিল। তখনই তাকে একজন পুলিশ অফিসার কল করে আর একটা শকিং নিউজ দেয় যে সেই মদের দোকানের পাশে আরও একটি লাশ পাওয়া গেছে। এটা শুনে সন্তোষ অবাক হয়ে যায়। তাড়াতাড়ি সেই মদের দোকানের কাছে আসে আর সে দেখতে পায় সেই মদের দোকানটা দাউ দাউ করে আগুনে জ্বলছিল। এটা দেখে সে হতবাক হয়ে যায় আর সেখানে সেই লোকগুলো মদের দোকানে সেই আগুন নেভানোর জন্য চেষ্টা করছিল। সন্তোষ সেই লাশের কাছে যায় আর সে দেখতে পায় সেখানে সুনীলের প্রাণহীন দেহটা পড়ে আছে। সুনীলের লাশ দেখার পরে সন্তোষ হতবাক হয়ে যায়। আসলে সুনীলকে তো সে আগে থেকেই বাবুর খুনের জন্য সন্দেহ করছিল, আর আজকে আবার মেরিন্ডার উপরে হামলা, তাই সে ভেবেছিল কালকে সকালেই সে সুনীলকে অ্যারেস্ট করতে যাবে, আর তারই ডেড বডি এখন তার সামনে পড়ে রয়েছে। এরপরেই সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই দোকানের সামনে কার্নাক এবং সুনীল সেই রশি দিয়ে বোঝার চেষ্টা করছিল বাবুকে কিভাবে খুন করা হয়েছে। তখনই সুনীল বলতে থাকে, আসলে কার্নাক, সবাই তোমাকে সন্দেহ করছে বাবুর খুনের জন্য, কিন্তু বাবুর খুনের পেছনে তোমার স্ত্রী মেরিন্ডারও হাত রয়েছে। আর বাবুকে তুমি এবং তোমার স্ত্রী মেরিন্ডা মিলেই খুন করেছ। তুমি ভেতর থেকে বাবুর গলায় রশিটা ঝুলিয়ে দিয়েছ আর বাইরে থেকে মেরিন্ডা সেই রশিটা টেনেছে। তোমরা দুজনে মিলেই বাবুকে খুন করেছ, কারণ এই দোকানের ব্যাপারে তুমি সবথেকে ভালো করে জানো। আর তোমার স্ত্রী মেরিন্ডার বাড়িটাও দোকানের একেবারেই পাশে, তার মানে মেরিন্ডা খুন করে সহজেই তার বাড়ি চলে যেতে পারবে। আর তুমি তো অনেক ম্যাজিকও করতে পারো, তুমি তো আমাকে ম্যাজিক শিখিয়েছ যে ম্যাজিশিয়ান যখন ম্যাজিক করে তখন সব অডিয়েন্সের ফোকাস সে অন্যদিকে রাখে, আর এইদিকে ম্যাজিশিয়ান নিজের কাজটা হাসিল করে নেয়। তুমিও সেটাই করেছ। আমাদের সবাইকে বোঝানোর জন্য তুমি আমাদের সাথে বসে কাঠ খেলেছ। অন্যদিকে তোমার স্ত্রী মেরিন্ডা বাইরে থেকে বাবুকে খুন করার পরে নিজের বাড়িতে চলে গেছে। তখনই মুভির সবথেকে বড় টুইস্ট রিভিল হয়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। অনেকদিন থেকেই
কার্নাক এবং তার স্ত্রী মেরিন্ডা বাবুকে খুন করার প্ল্যান করছিল। আর বাইরে থেকে তারা দেখাচ্ছিল যে তারা দুইজনই প্রতিনিয়ত একে অপরের সাথে ঝগড়া করছে। আর ঝগড়ার কারণটা হচ্ছে মেরিন্ডার সাথে বাবুর অ্যাফেয়ার। আর মেরিন্ডাও ইচ্ছে করেই বাবুর সাথে সেই মদের দোকানে প্রতিদিন দেখা করতে আসত। আর গ্রামের লোকও এটা ভাবতে শুরু করে যে কার্নাক আর মেরিন্ডার মধ্যে ঝগড়া হচ্ছে বাবু আর মেরিন্ডার অ্যাফেয়ার নিয়ে। যেহেতু কার্নাক একজন পঙ্গুর লোক ছিল, তাই তাকে ছেড়ে দিয়ে মেরিন্ডা আলাদা থাকতে শুরু করেছে। হয়তোবা সে কিছুদিন পরে বাবুকে বিয়েও করে ফেলতে পারে। আসলে এই সব কিছুই ছিল কার্নাক আর মেরিন্ডার প্ল্যানের একটা অংশ। তাদের প্ল্যান অনুযায়ী সেই রাতের আগে থেকেই বাবুর রুমে কার্নাক একটা রশি ঝুলিয়ে রেখেছিল। রশিটা উপরে সোজাসুজি করে বেঁধে রেখেছিল। যেহেতু সেই রশির ভেতরে কালো রং করা ছিল, তাই সেটা সহজে কারো চোখে পড়েনি। আর সেই রাতে বাবু অনেক মদ খেয়ে বোধ হয়েছিল। এরপরে যখন সে একেবারে নেশার ঘোরে অজ্ঞান হয়ে যায় বা ঘুমন্ত অবস্থায় থেকে যায়, তখনই কার্নাক সেই রুমে চলে আসে আর সেই রশিটা নিচে নামিয়ে সেটা বাবুর গলায় ঝুলিয়ে দেয়, অর্থাৎ লাগিয়ে দেয়। অন্যদিকে বাইরে আসা পরে সে তার স্ত্রীকে সিগন্যাল দেয়। মেরিন্ডা বাড়ি থেকে কার্নাকের সিগন্যালের অপেক্ষা করছিল। সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে চলে আসে বাইরে, অর্থাৎ সেই দোকানের পাশে। আর সেই রশিটা সে একটা জিপের সাথে লাগিয়ে দেয়। জিপটাকে একটু ঠেলতেই সেই জিপটা রশিটাকে টেনে নেয় আর বাবুর বডিটা ফাঁসিতে ঝুলতে শুরু করে। আর কার্নাক ফাঁসির রশিটা বাইরের রশির সাথে এমনভাবে বেঁধেছিল যাতে করে মেরিন্ডা বাবুকে খুন করার পরে ফাঁসির রশি থেকে সেই রশিটা সহজেই আলাদা করে ফেলতে পারে এবং সেই রশিটা নিজের বাড়ি নিয়ে যেতে পারে। আর যাতে সবাই ভাবে বাবু নিজেই সুইসাইড করেছে। এছাড়া কার্নাক ইচ্ছে করেই সুনীলের কাছে সন্তোষের ব্যাপারে মিথ্যে বলেছিল যে সন্তোষ নিজের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাবুকে খুন করে এখন তাদের ফাঁসাতে চাইছে। আর ইনভেস্টিগেশন করার নাম করে সন্তোষের যে ব্র্যান্ডের সিগারেট খায় সেই সিগারেট দোকানের পাশে ফেলে দেয়, আর সুনীল যাতে সেটা পায়। মেরিন্ডাও তাকে মিথ্যে বলেছে যে সে রাতের বেলা সেই দোকানের সামনে দুইজন লোককে দেখতে পেয়েছে, যে একজন লম্বা চওড়া। অন্যদিকে সেই রাতের বেলা মেরিন্ডার বাড়িতে কেউ হামলা করেনি, সেটা শুধুমাত্র একটা দেখানো নাটক ছিল, যেখানে দরজার বাইরেই দাঁড়িয়েছিল কার্নাক। আর সেখানে সুনীলের ইচ্ছে করে বুটের ছাপ রেখে যায় যাতে করে সন্তোষ বুঝে যায় সে এই সব কিছুর পেছনে সুনীলই রয়েছে। আর এই সব কিছু শোনার পরে সুনীল প্রচণ্ড রেগে যায়। সে কার্নাককে মারতে শুরু করে আর বলে, আমি তোমাকে কি করেছি? তোমরা খুন করার পরে দায়টা কেন আমার ঘাড়ে দিলে? তখনই তাদের দুইজনের ধস্তাধস্তিতে সেই দোকানে আগুন লেগে যায়। আর এদিকে ধস্তাধস্তি করার সময় ভুলবশত কার্নাকের চাকুটা সুনীলের পেতে গেঁথে যায়, আর এতে সে সেখানেই লুটিয়ে পড়ে। এরপরেই কার্নাক যা হয়েছে সেটা বলতে শুরু করে। বাবু যখন জয়কে খুন করার পরে তার ডেড বডিটা কুয়ায় ফেলে দিয়েছিল, ওই কথাটা কার্নাক বারবার সুনীলকে বলতে চেয়েছিল, কিন্তু বাবুর জন্য সে বলতে পারছিল না। আর জানালা দিয়ে বাবু দেখে ফেলেছিল যে কার্নাক মুখ খোলার চেষ্টা করছে, আর এতে সে প্রচণ্ড রেগে যায়। রাত হওয়ার জন্য অপেক্ষা করে। রাত গভীর হতেই বাবু চলে আসে কার্নাক আর মেরিন্ডার কাছে, আর তাদের দুজনকেই সে প্রচণ্ড মারতে থাকে আর ওয়ার্নিং দেয় এরপরে যদি আবারও তারা মুখ খোলার চেষ্টা করে তাহলে তাদের দুজনকেই জানে শেষ করে দেবে। এদিকে ওই সময় মেরিন্ডা প্রেগনেন্ট ছিল, যার ফলে বাবুর মারামারিতে মেরিন্ডা আহত হয়ে যায় এবং তার মিসক্যারেজ হয়ে যায়। কার্নাক আর মেরিন্ডা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে যে তারা আবারও বেবি নেবে তাদের দুঃখটা ভোলার জন্য। তখনই তারা ডক্টরের কাছ থেকে জানতে পারে মেরিন্ডা আর কখনো মা হতে পারবে না। এটা শোনার পরে তারা দুজনেই ভেঙে পড়ে, কিন্তু তারপরও কার্নাক সেই দোকানে অর্থাৎ বাবুর মদের দোকানে কাজ করতে থাকে। আর তারা দুজনেই কোনোভাবেই সেই অনাগত সন্তানের কথা ভুলতে পারছিল না। আর একটা সময় তারা সেই নরপশু বাবুর ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, মাস্টার প্ল্যান তৈরি করে যে বাবুকে কিভাবে তার কুকর্মের শিক্ষা দিতে পারে তারা। আর এরপরেই বাবুকে তারা প্ল্যান করে মেরে ফেলে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। কার্নাক বলতে থাকে, আমি তো শুধুমাত্র পুলিশকে অন্যদিকে ভড়কানোর চেষ্টা করছিলাম। সবকিছু শোনার পরে সুনীল কার্নাককে বলে, তুমি আর তোমার স্ত্রী এখান থেকে দূরে কোথাও চলে যাও, আমাকে এখানেই এই অবস্থাতেই রেখে যাও, আমি নিজেকে সামলাতে পারবো। কার্নাক অনিচ্ছা সত্ত্বেও সুনীলের জোড়াজড়িতে সুনীলকে ওই অবস্থায় রেখে কাঁদতে কাঁদতে তার স্ত্রী মেরিন্ডার কাছে চলে যায়। ঘটনা একেবারে প্রেজেন্টে চলে আসে, যেখানে সুনীলের লাশ দেখার পরে সন্তোষ ভাবতে থাকে কার্নাকই হয়তো সুনীলকে খুন করেছে।
কারণ সন্তোষ সেখানে কিছু প্রমাণ পেয়েছিল যেগুলো কার্নাকের দিকে ইশারা করছিল। মেরিন্ডার ঘরের দিকে আসতে শুরু করে। এদিকে কার্নাক অলরেডি মেরিন্ডার কাছে চলে এসেছিল। সে কাঁদতে থাকে আর সবকিছু খুলে বলে, আর বলে সন্তোষ অবশ্যই এখানে আসবে। মেরিন্ডা একটু ভাবার পরেই কার্নাককে বলে, তুমি আমার গলায় ছুরি ধরো আর ছুরি ধরে এখান থেকে পালিয়ে যাও। কিছুদিন পরে আমি তোমার সাথে যোগাযোগ করব। তখনই সন্তোষ সেখানে চলে আসে আর সন্তোষ ফায়ার করে কার্নাকের দিকে, কিন্তু ভুলবশত সেই গুলিটা মেরিন্ডার লেগে যায়। মেরিন্ডা সেখানেই পড়ে যায়। এরপরেই দেখা যায় মেরিন্ডা হসপিটালে, তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। সন্তোষ হসপিটালে মেরিন্ডার সাথে দেখা করতে আসে আর সেখানে আসার পরে ক্ষমা চেয়ে নেয় মেরিন্ডার কাছে। বলে, কাল রাতে আমি তোমার উপরে গুলি না চালালে সন্তোষ তোমার গলায় ছুরি ধরত এবং সেখান থেকে চলে যেত, হয়তোবা তোমাকে মেরেও ফেলতে পারত। তোমার উপরে গুলি চালানোর পরেই আমি কার্নাককে ধরতে পেরেছি। আমি অনেকটাই নিশ্চিত যে কার্নাকই সুনীলকে মেরেছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে বাবুকে কে খুন করল। হত্যাকারী আমার সামনেই রয়েছে, কিন্তু আমি দেখতে পারছি না। বাবুকে মারার পেছনে কার্নাকের হাত অবশ্যই আছে, কিন্তু শুধু কার্নাক নয়, কার্নাকের পেছনেও আরও একটা হাত রয়েছে, কিন্তু সেটা কে? মেরিন্ডা কিছুই বলে না, চুপচাপ থাকে। অন্যদিকে সন্তোষ মেরিন্ডার হাত ধরে। তার মানে এটাই বোঝা যাচ্ছিল যে সন্তোষ অলরেডি জেনে ফেলেছে কার্নাকের সাথে সাথে মেরিন্ডাও এই কেসটাতে ছিল, যে বাবুকে খুন করতে সাহায্য করেছে। কিন্তু যেহেতু কার্নাক সারেন্ডার করেছে, মানে সন্তোষ তাকে অ্যারেস্ট করেছে, কার্নাক সন্তোষকে রিকোয়েস্ট করেছে যাতে করে মেরিন্ডাকে এই কেসটাতে নিয়ে না আসে, কারণ মেরিন্ডা শুধুমাত্র তার অনাগত সন্তানের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল। আর সন্তোষও সবকিছু বুঝার পরে কার্নাকের কথা রাখে, অর্থাৎ মেরিন্ডাকে সে অ্যারেস্ট করে না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে অপরাধী যত নিখুঁতভাবেই ক্রাইম করুক না কেন, সেটা কোনো না কোনোভাবে সামনে চলেই আসবে, আজকে নয়তোবা কালকে, কিন্তু সেটা আসবেই। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।